ওয়েলকাম। এসএলএসটির যে ইন্টারভিউ আরও 4টি সাবজেক্টের ইন্টারভিউয়ের তো ডেট আজকে ঘোষণা হয়েছে, আপনারা জানেন। কম্পিউটার সায়েন্স, কমার্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তারপরে আমাদের এডুকেশন অন্যান্য সাবজেক্টগুলো আসবে, তারপরে তো নবম দশম শুরু হবে। এই ইম্পর্টেন্ট কতগুলো জিনিস প্রত্যেকটি ইন্টারভিউতে কিন্তু বা পার্সোনালিটি টেস্টে কিন্তু জিজ্ঞাসা করবে। তার মধ্যে আমি আগের দিনও বলেছিলাম, জাতীয় শিক্ষানীতি 2020 থেকে কিছু প্রশ্ন কিন্তু আমাদের এডুকেশন সাবজেক্টের জন্য তো ইম্পর্টেন্ট। অন্য যে সমস্ত প্রার্থীরা যাচ্ছেন ইন্টারভিউ দিতে অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবেন। আমি কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা শর্ট যেরকম প্রশ্ন হতে পারে, আমি ডিটেলস বোঝাতে আসিনি, সেইটা আমার আজকের উদ্দেশ্য নেই। কোন প্রশ্নগুলো ধরতে পারে কাঠামোটা আগের একটা ক্লাসে বলেছি, সেটা বাদে যেমন ওই জিইআর যেটা আছে সেটা কত সালের মধ্যে 100% করার কথা বলা হয়েছে। জিইআর এর ফুল ফর্মটা কি, এটা ঘটনাটা কি, আমি সেটা বলছি। কত সালের মধ্যে এটাকে 100% করার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। জাতীয় শিক্ষানীতিতে আইএসএল কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আইএসএলটা কি জিনিস সেইটা আমরা একবার আজকে জানবো। দীক্ষা অ্যাপ সেইটার সম্বন্ধে আমরা জানবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, জাতীয় শিক্ষানীতি 2020 মূল উদ্দেশ্য কি, সংক্ষেপে একটা উদ্দেশ্য বলুন। আপনি অনেক উদ্দেশ্য বলতে পারেন, মূল উদ্দেশ্য কি করতে চাওয়া হয়েছে এর মধ্যে দিয়ে। এছাড়া কবে এর রিপোর্ট জমা হয়, ক্যাবিনেট কবে এর অনুমোদন দেয়, জাতীয় শিক্ষানীতি 2020 অনুপাতে স্টুডেন্ট পুপিল রেশিও কি হবে, বা পুপিল ইস টু টিচার, পুপিল ইস টু টিচারের রেশিওটা কি হবে, সেইটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। এতদিন তো 30:1 ছিল, আমরা জানি। পুপিল মানে হচ্ছে স্টুডেন্টস, ঠিক আছে। এই এর রেশিওটা কি বলা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা রয়েছে। আমরা একটা একটা করে আসছি। প্রথমেই বলে নিই যে জাতীয় শিক্ষানীতি 2020 তার রিপোর্ট MHRD অর্থাৎ যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক আছে সেখানে জমা দেয় 31 মে 2019, 31 মে। এটা হচ্ছে রিপোর্টটা জমা পড়ে কার কাছে না, এটা হচ্ছে মানব সম্পদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে 31 মে 2019। তারিখ দুটোর মনে রাখবেন, তারপরে মূল বিষয়গুলো আসছি। আর ক্যাবিনেট এটাকে অনুমোদন করে, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে 29 জুলাই 2020, কোভিডের মধ্যেই 29 জুলাই 2020। এই জন্যই জাতীয় শিক্ষানীতি 2020 নামে পরিচিত। তাহলে জাতীয় শিক্ষানীতি যে 2020 আছে সেটা রিপোর্ট আকারে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিপোর্টটা জমা পড়ে কবে, এর বিরাট হিস্ট্রি আছে, সেটা আমি বড় ক্লাসে বলেছি, এগুলো অত না জানলেও আমাদের চলবে। যে প্রশ্নগুলো করতে পারে সেটা হচ্ছে 31 মে 2019। তাহলে জাতীয় শিক্ষানীতিটা অনুমোদন দেয় কে? অনুমোদন দেয় হচ্ছে মন্ত্রিসভা। সংসদে অনুমোদিত হতে হলো, মন্ত্রিসভা হচ্ছে এর মানে অনুমোদনকারী। সেটা কবে হলো? 29 জুলাই 2020। এই জাতীয় শিক্ষানীতি 2020 সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে শিক্ষার মধ্যে দিয়ে ভবিষ্যতে আমরা কি করতে চাইছি, ভারতবর্ষকে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করতে চাইছি। এইটা হচ্ছে মূল, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করতে চাইছি আমরা। নর্মালি সেই সামরিক দিক থেকে সুপার পাওয়ার নয় কিন্তু, ঠিক আছে। গ্লোবাল নলেজ অর্থাৎ বৈষয়িক যে জ্ঞান, তার একটা সুপার পাওয়ার করার কথা বলা হয়েছে কিসে? আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2020, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-কে যদি এক কথায় প্রকাশ করা হয়, যে যা কিছু করা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, প্রতিবন্ধিত শিক্ষা, সমস্ত দিক দিয়ে মূল উদ্দেশ্যটা কি? ভারতবর্ষকে অচিরেই গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলা। ভারতবর্ষকে বলে না বিশ্বগুরু করে তোলা। কোন দিক থেকে না, জ্ঞানের দিক থেকে। দেখুন, আমরা যাই করি না কেন ভারতবাসীরা, সেই সুপ্রাচীন কাল থেকে তো আমরা জ্ঞান পিপাসু। ভারতবর্ষের বহু ঐতিহ্য আছে সেই আর্যভট্ট বা তার আগের অমল থেকে। ফলে এখনো আমরা ধর্মীয় রাজনীতি মতবাদে আমাদের অনেক ভেদাভেদ থাকে। ভারতবর্ষ আমরা জ্ঞান পিপাসু ভারতীয়রা সব সর্বদাই। তো সেই জায়গাটাকে বেছে বিশ্বের দরবারে উঁচু হওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে জ্ঞান।
সেটাই বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে ভারতবর্ষকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করে তোলা, জিকেএসপিতে পরিণত করার কথা কিন্তু বলা হয়েছে। তাহলে জিকেএসপির ফুল ফর্মটা আমরা বুঝে যাব, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। এইবার মূল জায়গাগুলো আসছি আরো, যেটা এরপরে যেটা বললাম যে ছাত্র শিক্ষক অনুপাত কত হবে বলা হয়েছে। এতদিন ছাত্র শিক্ষক অনুপাত লাস্ট আমাদের দেশে যেটা ছিল 30:1 এর কথা বলা হয়েছিল, 30:1 থাকবে এইটা বলা হয়েছিল এতদিন, মানে 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক। জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হলো এটাকে আরো কমিয়ে আনতে হবে, 25:1, অর্থাৎ প্রতি 25 জন স্টুডেন্ট পিছু একজন করে শিক্ষক, সেইভাবে করে সারা দেশে শিক্ষক নিয়োগ করতে হবে। তবে আমাদের এখানে যা শিক্ষক নিয়োগের গতি দেখতেই পাচ্ছি, যাই হোক 25:1 এই অনুপাত, অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই নীতি যখন কার্যকরী হবে সারা দেশেই আরো বহু সংখ্যক শিক্ষক কিন্তু নিয়োগ হবে। এটাও একটা ভালো জিনিস, কারণ আমরা জানি ইউনিয়ন ক্ষেত্রে থেকে, কেন্দ্রীয় স্তরের থেকে যেটা নীতি নির্ধারণ করা হয় শিক্ষা যৌথ তালিকাভুক্ত যতই আমরা বলি না কেন, সাধারণত এইসব নীতিগুলো সব রাজ্য মেনে নেয়। কারণ অনেক রাজ্য বলেছিল জাতীয় শিক্ষানীতি 2020 মানবে না, মানতে হয়েছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বিষয়টা সেরকম। আরো বিষয়গুলো আসি, তাহলে কত হওয়ার কথা এখন, এটা জাতীয় শিক্ষানীতি 2020 কিন্তু প্রয়োগ হয়ে গেছে, সে অনুযায়ী চলছে। শিক্ষার কাঠামো পুরোপুরি চেঞ্জ না হলে ধীরে ধীরে আসবে, একদিনে তো হয় না। তাহলে বর্তমানে হবে 25:1। এইবার যেটা বলতে আসছিলাম, জিইআর এইটা কি আর এটা কি করার কথা বলা হয়েছে। প্রথমেই বলি, জিইআর কে 100% করার কথা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2030 সালের মধ্যে। তার আগে যেটা আমাদেরকে জানতে হবে, জিইআর কথাটার অর্থ কি। গিয়ার কথার অর্থ এখানে সেই গাড়ির গিয়ার নয়, কিন্তু এখানে হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও, গ্রস এনরোলমেন্ট রেশিও, এইটা হচ্ছে আমাদের জিইআর এর ফুল ফর্ম, গ্রস এনরোলমেন্ট রেশিও। এনরোলমেন্ট করা মানে ভর্তি করা, যেটা অন্তর্ভুক্তি করা। বলছে জিইআরটা 2030 সালের মধ্যে 100% করতে হবে, 100% করার কথা বলা হয়েছে। জিইআর গ্রস এনরোলমেন্ট রেশিও কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে 100%। তার মানে কি? তার মানে হচ্ছে 2030 সালের মধ্যে দেশের সমস্ত মানে বয়সযোগ্য শিক্ষার্থীকে তার শ্রেণীতে ভর্তি সম্পন্ন করতে হবে, কেউ বাদ থাকবে না এনরোলমেন্ট থেকে। প্রত্যেককে বিদ্যালয় স্তরে এনরোলমেন্ট কমপ্লিট করতে হবে। সেই রেশিওটা কত হবে? 100। 100 জন থাকলে 100 জন কি, এটা জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও। এইবার যেটা আসছিলাম, আইএসএল তো আমরা জানি একটা সেই ফুটবল আছে, ইন্ডিয়ান সুপার লিগ, তাই তো? এটা কিন্তু সেই আইএসএল নয়। আইএসএল হচ্ছে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজটা কাদের জন্য ব্যবহৃত হয়? যারা এডুকেশনাল শিক্ষার্থী তারা জানেন মুখবধিরদের জন্য সাংকেতিক ব্যবহার করা হয়, সে করবল্লবী চিহ্ন, অঙ্গ সঞ্চালনমূলক পদ্ধতি, তাই তো? এরকম অনেক পদ্ধতি আছে। যারা ডিফ অ্যান্ড ডাফ আছে, যারা মুখ এবং বধির, তারা তো কানে শোনে না, চোখে দেখতে পায়, তাদের অঙ্গ সঞ্চালন করে বোঝানো হয়। একটা নির্দিষ্ট ফরম্যাট, সাইন মানে সাংকেতিক, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষা সারা দেশের জন্য অ্যাপ্লিকেবল হবে। কারণ আমরা জানি যারা বিভিন্নভাবে ব্যতিক্রমী শিক্ষার্থী আছে তাদের বাদ দিয়ে আধুনিক শিক্ষা, আমরা ইনক্লুসিভ এডুকেশন শিক্ষার কথা পড়েছি, জানি ইনক্লুসিভ এডুকেশন করতে গেলে কেন করার কথা হলো, যারা ব্যতিক্রমী শিশু তাদের অচ্ছুত করে রেখে একটা দেশ উন্নতি করতে পারে না। তার জলজ্যান্ত উদাহরণ আমাদের দৃষ্টিহীন মহিলারা কয়েকদিন আগে বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে। তাদেরকে যদি আমি অচ্ছুত করে রাখতাম হতো, এটা হতে পারে না বর্তমান সভ্যতায়। ফলে এই শিক্ষার্থীদের জন্য তাহলে এই মুখবধির যারা, তাদের একটা সাংকেতিক ভাষা, সেইটা হচ্ছে আইএসএল। এটা কিন্তু সব জাতীয় শিক্ষানীতি 2020 কোড ল্যাঙ্গুয়েজ বলছে, এরকম বহু আছে, আমি তার মধ্যে কিছু বেছে নিয়ে আজকে বললাম, আরো কয়েকটা আছে বলছি। তাহলে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ যেটা আইএসএল,
আরেকটা এখান থেকে প্রশ্ন, আচ্ছা আপনি বিএড করে এসছেন, তো বিএড ছাড়া তো আমরা কেউ এখানে ডাক পাইনি, তাই না, যে ইন্টারভিউতে। আচ্ছা বিএড কয় বছরের করেছেন? 2 বছরের সাধারণত আমরা যারা, তাই তো। আবার আমরা যখন করেছি 1 বছর ছিল, আপনারা সবাই প্রায় 2 বছরের। জাতীয় শিক্ষানীতি 2020-তে বিএড সংক্রান্ত কি সুপারিশ করা হয়েছে? বলা হয়েছে কি 4 বছরের একটা ইন্টিগ্রেটেড কোর্স হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথেই বিএড হবে, ঠিক আছে। ইউজি যে কোর্স তার সাথেই বিএড হয়ে যাবে, এই রকম একটা দাবি দীর্ঘদিনই ছিল। ইন্টিগ্রেটেড কোর্স হিসেবে এটাকে নিয়ে আসা হবে, এই বিএড কোর্সটাকে। সেটা কত বছরের হবে? 4 বছরের হবে। লাস্ট আর একটা যেটা বলবো, দীক্ষা অ্যাপের কথা আমরা আগেও সম্ভবত একদিন বলেছিলাম। এই দীক্ষা বা দীক্ষা আমরা বাংলায় যদি ভাবি, তাই তো, সে শিক্ষা দীক্ষা সেই রকমই। দীক্ষা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং এর একটা নতুন একটা উদ্যোগের কথা বলা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, এই একটা প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। একটা অ্যাপ বা পোর্টাল যেটার মধ্যে দিয়ে কি শিক্ষাটাকে অনেক বেশি ডিজিটাল করা হবে, সারা দেশে সবাই যাতে সুযোগ পায়, সেই অ্যাপটা হচ্ছে দীক্ষা। তাহলে দীক্ষার ফুল ফর্মটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটাও কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বলেছে। এইবার এই দীক্ষার সাথে কিন্তু আপনার প্রথমে যেটা বললাম গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, সেই গ্লোবাল নলেজ সুপার পাওয়ারটাই যদি করতে চাই আমি, এই যে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার জিএনএসপিটা করতে, তার একটা অন্যতম হাতিয়ার হচ্ছে দীক্ষা অ্যাপ হবে। অনেকগুলো হাতিয়ারের মধ্যে একটি হাতিয়ার হবে দীক্ষা। কারণ দীক্ষা অ্যাপটা কিন্তু আমাকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার ক্ষেত্রে ঘরে বসে আমি অনেক নলেজ পেতে পারি, সবার কাছে সমানভাবে পৌঁছতে পারি। জাতীয় শিক্ষানীতি 2020 কয়েকটা দিন বললাম রিপোর্ট, আপনার জিআরটা খুব ভালো করে দেখবেন, গ্লোবাল নলেজ সুপার পাওয়ারটা একটু দেখে রাখবেন, বিশেষ করে ছাত্র শিক্ষক অনুপাতটা, আইএসএলটা, এগুলো একটু দেখে রাখা ভালো। এছাড়া ইন্টারভিউ আরও বিভিন্ন প্রশ্ন যেমন ধাপে ধাপে আমরা আসছি, সেগুলো নিয়ে আলোচনা পরপর চলতে থাকবে। আপনাদের যদি কাজে লাগে, সেটাই আমার মূল উদ্দেশ্য। আমার তথ্যগত ভুল ত্রুটি থাকতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মূল্যবানের আমি কিন্তু মন্তব্যের অপেক্ষায় থাকি, সেটা অবশ্যই করবেন। ধন্যবাদ।